আসসালামু আলাইকুম দর্শক। আজকে আপনাদেরকে জানাবো ভারতের প্রসঙ্গ। আপনারা জানেন, গত সোমবার বিক্রম মিশ্রি এসেছিল বাংলাদেশের। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে তিনি কিছু শর্ত নিয়ে এসেছিলেন। তবে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক যে বৈঠক হয়েছে সেই বৈঠকে আপনারা সবাই জানেন, কিন্তু বাংলাদেশের মিডিয়া থেকে যেটা সঠিক তথ্য যেটা ঘটেছে ওইটাই বলার চেষ্টা করছিল, কিন্তু এটার বিপরীতে ভারতের যে মিডিয়াগুলো সব মিথ্যা প্রচার করছে। হাতে হাত রেখে আপনারা জানেন যে একটা রিপাবলিক বাংলা যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা সম্পূর্ণ বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকমের গুজব মিথ্যাচার এগুলা চালিয়ে যাচ্ছে। ঠিক তার ধারাবাহিকতা ওই দিনকে যখন বিক্রম মিশ্রি ভারতের পররাষ্ট্র সচিব এসেছিল, তার সাথে কথা যেভাবে হয়েছিল বা যেটা বাংলাদেশের অবস্থান তুলে ধরা হয়েছে সেগুলো কিছুই বলা হয় নাই। মানে তাদেরটাই তারা বলার চেষ্টা করছিল। তো যাই হোক, বাংলাদেশ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে তারা কোনো রকমের শর্ত নিয়ে তারা বাংলাদেশ আগের যে বিক্রম মিশ্রি যখন বাংলাদেশে এসেছিল, তিনি আগের যে তার বাংলাদেশের যে চিত্র যে অবস্থা সেটাই তিনি মনে করার চেষ্টা করছিল বা তিনি ভাবার চেষ্টা করছিল, ওই ধারণা নিয়ে সে বাংলাদেশে এসেছিল। কিন্তু বাংলাদেশে আসার পরে তিনি দেখছে যে না, সম্পূর্ণ উল্টো হয়ে গেছে, কারণ সেই আগের দিনটা আর এখন নাই। তাদের সাথে আমাদের সম্পূর্ণ দ্বিপাক্ষিক যে বৈঠকগুলো হবে সেইটা হবে স্বার্থসম্মত, দেশের স্বার্থ বা জনগণের স্বার্থ, যেটা দেশের মানুষ যেটা চায় সেইভাবেই সরকার উঠানোর চেষ্টা করছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস সেটাই করার চেষ্টা করছে এবং তাদের সাথে যে কথাবার্তা হয়েছে, তো সাংবাদিকের মাধ্যমে বিক্রম মিশ্রি কোনো কথা বলতে চায়নি। শুধু একটাই ইস্যু তিনি কথা বলার চেষ্টা করছিল যে আমরা দাবি করছি যে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন হয়, সেটা শুধু সে বলার চেষ্টা করছে। আরও তাদের সাথে যে বন্ধুত্বপূর্ণ আচরণ বা বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য এগুলা কোনো কিছুই কথাবার্তার মাধ্যমে সমাপ্ত হয় নাই। এগুলা এইভাবেই সমাপ্ত হয়েছে তাদের দ্বিপাক্ষিক বৈঠক। তার কারণ হচ্ছে আপনারা সবাই জানতে পারছেন, গণমাধ্যমের মাধ্যমে বা বিভিন্নভাবে আপনারা অবশ্যই এটা জানতে পারছেন যে বাংলাদেশের ভারতের সাথে কোনো সম্পর্কের এখনও কোনো টানাপোড়েন যেটা আছে এখনও এইভাবে চলতিমান আছে। এটা এখনও পুরাপুরি ক্লিয়ার নাই। তবে ভারত থেকে স্পষ্ট জানিয়েছে তারা চাইতেছে বাংলাদেশ যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তিনি একটা অস্থায়ী সরকার, যখন একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে দীর্ঘস্থায়ী 5 বছর বা 10 বছর, যাই হোক, একটা যখন নির্বাচিত গণতান্ত্রিক নির্বাচন সরকার ক্ষমতায় আসবে তখন তারা একটা চুক্তি বা একটা ব্যবসা বাণিজ্যের সব দিক দিয়ে করবে। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস ইনশাল্লাহ বিভিন্ন দেশের সাথে চুক্তিপত্র, বিভিন্ন দেশের থেকে আমাদের পেঁয়াজ এইটা সেটা সব কিছুই আমদানি হচ্ছে বা আসতেছে। সব দেশেই ভারত ছাড়া, ভারত আমাদেরকে বিনা পয়সায় কোনো কিছুই দেয় না, তারা টাকার বিনিময়ে সব কিছু দিতেছে, টাকা দিয়ে আমরা খরিদ করতেছি। তারপরও তারা যেভাবে ভারতের মিডিয়া বা ভারতের রাজনৈতিক দলগুলা বিভিন্ন রকমের যে খবরে তারা বলতেছে যে বাংলাদেশকে তারা পালতেছে, বাংলাদেশে চাউল দেয়, ডাল দেয়, এই দেয় সেই দেয়, তোমরা সব কিছু বন্ধ করে দাও, তোমরা সব কিছু বন্ধ করে দাও, দেখো আমরা বাঁচি কিনা, আমরা খানা পাই কিনা বা আমরা বাঁচি কিনা, তোমাদের কোনো কিছু আমাদের দরকার নাই, তো কোনো কিছুই আমরা চাই না। আমাদেরকে যে বন্দর আছে, চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন দেশে এখন বিভিন্ন রকমের খাদ্য, পেঁয়াজ থেকে শুরু করে পাথর এইটা সেটা সব কিছু আসতেছে, নেপাল, ভুটান বিভিন্ন দেশ থেকে আসতেছে। তো আমরা বাংলাদেশে এটা একটা বিজনেস সেন্টার, বাংলাদেশ তোমাদের চেয়ে অনেক ভালো আছি, তোমরা সব কিছু তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, কোনো সমস্যা নাই। তবে তোমরা যেটা মনে মনে ভাবতেছো যে বাংলাদেশকে তোমরা উড়িয়ে দিবা, তোমরা ভারতের একটা প্রদেশ মনে করতেছো, যে কেউই বলতেছে 1 সপ্তাহ লাগবে, কেউই বলতেছে 1 ঘন্টা লাগবে বাংলাদেশ শেষ করে দেবে, এত সহজ না। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। তোমরা কি দেখতে পাও নাই? তোমরা কি অতীতের ইতিহাসগুলো তোমরা দেখো নাই? এবং আজকে যে বাংলাদেশে যে 16ই ডিসেম্বর পালন হইতেছে, আপনারা জানেন যে বাংলাদেশের 16ই ডিসেম্বরের ইতিহাস পাকিস্তান থেকে 1971 সালের এই 16 ডিসেম্বরে যখন স্বাধীন হয়, এখানে ইতিহাস অনেক কিছু আছে। কারণ এই স্বাধীনতার পিছনে ভারতের অনেক ষড়যন্ত্র কাজ করছে। ওই সময় থেকে 1971 সাল থেকেই ভারত বিভিন্ন ষড়যন্ত্র, বাংলাদেশকে তারা কখনো একটা স্বাধীন দেশ হিসাবে তারা মেনে নিতে পারে না। তারা মনে করতেছে তাদের একটা দয়া এই দেশটা আছে, কিন্তু এইটা তো এই প্রজন্ম বা আমরা এটা কখনোই মেনে নিতে পারি না। বাংলাদেশ একটা সার্বভৌমত্ব স্বাধীন দেশ, এবং পাকিস্তান আমাদের বাংলাদেশের সাথে যুদ্ধ কখনোই করতে চায় নাই। এটা সম্পূর্ণ ভারতের একটা কারচুপি এবং ভারতের ষড়যন্ত্রে পাকিস্তানের সাথে পাকিস্তান সর্বপ্রথম ভারতের বিভিন্ন যে রাজ্যগুলো আছে রাজ্যগুলোর উপরে, ভারতের উপরে তারা আক্রমণ চালাইছিল, যেটা আপনারা ইতিহাস যারা আপনারা গুগলে চার্জ দিবেন বা বিভিন্ন সংবাদে বা বিভিন্ন তথ্যে আপনারা জানতে পারবেন যে বাংলাদেশ সর্বপ্রথম পাকিস্তান
ভারতের উপরে আক্রমণ চালাইছিল। ভারত এবং বাংলাদেশ এক হইয়া যুদ্ধ করার পরে তারপরে পাকিস্তান এখান থেকে চলে যেতে বাধ্য এবং বাংলাদেশটাকে আলাদা করে দেওয়া হয়। তো যাই হোক, যেভাবেই হোক বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমরা কারো দয়ায়, কারো আশ্রয়ে আমরা থাকতে চাই না। আমরা একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে আমরা বাঁচতে চাই, থাকতে চাই। তো দর্শক, ভারতের এই ধরনের মনমানসিকতা যতদিন পর্যন্ত থাকবে ততদিন তাদের সাথে আমাদের বৈরিতা সম্পর্ক অবশ্যই থাকবে। আমরা চাই একটা বন্ধুত্বপূর্ণ, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ, বন্ধুত্ব সম্পন্ন বন্ধুত্ব দেশ হিসাবে তারা থাকবে। এইটাই আমাদের আশা এবং প্রত্যাশা। যখন তারা এই ধরনের বড় বড় কথা বলবে, হিংসাত্মকমূলক কথা বলবে, এটা আমরা মেনে নেওয়ার মতো না, মেনে নিতে আমরা পারি না। তো যাই হোক, আপনারা জানেন বাংলাদেশের একমাত্র 4 দেশীয় বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান স্থলবন্দর। এই বন্দরটির সঙ্গে 4 দেশের সংযোগ, ট্রানজিট ও ইমিগ্রেশন সুবিধা থাকায় ব্যবসা, বাণিজ্য ও পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। তবে বন্দরটি দিয়ে বেশিরভাগ পাথর আমদানি হলেও দিন দিন বাড়ছে বিভিন্ন পণ্য আমদানি। এই বন্দরটি দিয়ে বর্তমানে পেঁয়াজ আমদানি হচ্ছে। পেঁয়াজ আমদানি বিষয়টি নিশ্চিত করে বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, আমাদের 4 দেশীয় বাংলাবান্ধা স্থল বন্দরটি ভৌগোলিক অবস্থানগত দিকে থেকে দেশের অন্যান্য স্থলবন্দরের তুলনায় গুরুত্বপূর্ণ। বন্দরটি দিয়ে পাথর আমদানির পাশাপাশি এখন পেঁয়াজ ও আতপ চাল আমদানি করা হচ্ছে। তিনি বলেন, গত 10 ডিসেম্বর ভারত থেকে বন্দরটিতে 30 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে মেসার্স বিসমিল্লাহ বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান। এর আগে এই প্রতিষ্ঠানটি 7 ডিসেম্বর 30 মেট্রিক টন, 30 ডিসেম্বর 30 মেট্রিক টন, 27 নভেম্বর 30 মেট্রিক টন, 20 নভেম্বর 30 মেট্রিক টন ও 18 নভেম্বর 30 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে। বর্তমানে বন্দরটি আমদানিকৃত পণ্যগুলোর মধ্যে প্রায় 98%ই পাথর। এছাড়া মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক, দানা, রেল লাইনের স্লিপার, খৈল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়। এসব পণ্যের পাশাপাশি বর্তমানে পেঁয়াজ ও আতপ চাল আমদানিতে প্রসার বাড়তে শুরু করেছে ব্যবসা বাণিজ্যে। অপরদিকে বাংলাদেশ থেকে ভারত ও নেপাল পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জোশ, মোটরসাইকেল, ব্যাটারি সহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। দর্শক, বিভিন্ন দেশের সাথে আমরা ভারতের সাথে যদি ব্যবসা নাও করি, আপনারা বুঝতে পারছেন যে আমাদের বিভিন্ন দেশের থেকে সব কিছুই আমাদের আসতেছে। এবং যখন ভারত আমাদেরকে বেশিরভাগ শুধু কেবল পেঁয়াজ নিয়েই শুধু কথাও চলতেছে, ভারত পেঁয়াজ দেয়। আপনারা দেখেন তাদের পেঁয়াজ দেওয়ার সিস্টেমটা দেখেন। তারা আমাদেরকে পেঁয়াজ দিয়ে টাকার বিনিময় দেয়, তারপরও আমাদেরকে কিভাবে সিস্টেম করে তারা আমাদের বিপদে ফেলানোর জন্য, আমাদেরকে ক্ষতি করার জন্য চেষ্টা করে। যখন বাংলাদেশে পেঁয়াজ প্রচুর পরিমাণে আমদানি হয়, তখন তারা পেঁয়াজ বর্ডার দেওয়া পেঁয়াজ ছেড়ে দেয় বা পেঁয়াজ দেয়। যখন পেঁয়াজ আমাদের দেখে সংকট দেখা দেয়, পেঁয়াজ শর্ট হয়ে যায়, তখন তারা পেঁয়াজ দিতে চায় না। ঠিক তদ্রুপ পানির অবস্থা একই অবস্থা। যখন আমাদের পানির প্রয়োজন হয় না, তখন তারা প্রচুর পরিমাণে পানি দিতে চায় না, তারা পানি আটকে রাখে। যখন আমাদের বর্ষার সিজন আসে, আমাদের এইদিকে বৃষ্টি, প্রচুর পানি জায়গায় জায়গায় জমা হয় বা পানির প্রয়োজন হয় না, তখন কি করে তারা ফারাক্কা বাঁধ, বিভিন্ন রকমের চতুর্দিক দিয়ে তারা যে বাঁধগুলো আছে এগুলো ছেড়ে দেয়, দিয়ে আমাদেরকে ডুবিয়ে দেয়। এটাই হচ্ছে তাদের নীতি। তাদের এই নীতিতে আমরা তাদেরকে ধিক্কার জানাই, তাদেরকে ঘৃণা করি, তাদের এই ধরনের পলিসির কারণে। তো দর্শক, আপনারা সবাই যারা এই প্ল্যাটফর্মে, যারা অনলাইন প্ল্যাটফর্মে, ইউটিউব, ফেসবুকে যারা কাজ করেন, অবশ্যই ভারতের এই ব্যাপারে আপনারা সবাই আওয়াজ তুলবেন, সবাই ধিক্কার তাদেরকে জানাবেন। কারণ তাদের এই ধরনের আচরণে আমরা অসন্তুষ্ট, তাদের প্রতি আমরা ক্ষুব্ধ। এই সমস্ত আচরণ থেকে তারা যতদিন পর্যন্ত ফিরে না আসবে, ততদিন পর্যন্ত আমরা স্ট্রং থাকব। আমাদের দাবি বা আমাদের যে আশা আকাঙ্ক্ষা, এটা স্পষ্ট যে আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। কোনো তাদের দয়া বা তাদের আশ্রয় বা তারা আমাদেরকে সবসময় শোষণ করবে, এটা আমরা কখনোই চাই না। যেটা অতীতের সরকার, আমাদের যখন বাংলাদেশে অতীতে যখন সরকার ছিল, সরকারের আপনার বিভিন্ন রকমের বক্তব্য শুনছিলেন। পররাষ্ট্রমন্ত্রী বলছিল যে ভারতকে বলে আসছি, আবারও শেখ হাসিনা সরকারকে ক্ষমতা দেখতে চাই। নির্বাচন পর্যন্ত শুরু করে এই দেশের সরকার কে থাকবে, তারপরে এই দেশের কিভাবে চলবে, এই দেশের আইন কারণ এইটা সেটা সব ভারত থেকে নির্ধারণ করা হয় দেবো। কেন রে ভাই? এটা কি স্বাধীন দেশ না? এটা কি মানুষের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন করে নাই? তাহলে ভারত কেন আমাদের সিদ্ধান্ত করবে? আমাদের দেশের সরকার সিদ্ধান্ত করবে আমাদের দেশ কিভাবে চলবে, আমাদের দেশের আইন কারণ সব কিছু আমাদের দেশের সরকার করবে। ভারত কেন আমাদেরকে এইভাবে শোষণ করবে? ভারত কেন আমাদেরকে এই ধরনের উপদেশ দেওয়ার চেষ্টা করবে? তো দর্শক, এই থেকে ইনশাআল্লাহ আমরা অবশ্যই সবাই একযোগে আওয়াজ তুলব, সবাই আবার আমরা অক্ষত থাকবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।